নদ নদীর পানির ন্যায্য হিস্সা কারো করুণার বিষয় নয় বললেন তারেক রহমান। ভারতের ওপর চাপ সৃষ্টির দাবি তিস্তাপাড়ের মানুষের। হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রেস সচিব। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ জনগণের সিদ্ধান্তে। রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ রয়েছে বলছে সরকার। জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ। এবং শেখ হাসিনা সহ 17 জনের গণহত্যা মামলার তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। মার্চে জমাদানের ঘোষণা চিফ প্রসিকিউটরের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি কারো করুণার বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে 2 দিনের কর্মসূচির সমাপনী দিনে ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা বলেন। কর্মসূচিতে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার দাবি জানান। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুরের 5 জেলার 11টি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে 2 দিনের কর্মসূচির সমাপনী দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি কারো করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য। উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিস্সা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রসঙ্গে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত বাংলাদেশকে কিছুই দেয়নি। পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। এর আগে মঙ্গলবার সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে গণপদযাত্রা করে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। এতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশ নেন। গণপদযাত্রাটি লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজার প্রান্তে গিয়ে শেষ হয়। পরে রাতে মশাল মিছিল বের করা হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে কী ধরনের অপরাধ করেছেন শেখ হাসিনা। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। তবে তার আগে জুলাই গণহত্যা, গুম, খুন এবং দুর্নীতির সঙ্গে জড়িত নেতাদের বিচার হবে। জনগণ এই বিষয়ে এটা ডিসিশন নেবেন। তবে আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যে সমস্ত লিডার, আওয়ামী লীগের যে সমস্ত অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের যেগুলো সাপোর্টার যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে গুম খুনে যারা জড়িত, যারা যতগুলো ম্যাসাকারে জড়িত এবং যে ধরনের করাপশনে জড়িত, সবার বিচার হবে। স্থানীয় সরকার নির্বাচন নয়, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট। বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দাবি জানান জোটের 7 সদস্যের প্রতিনিধি দল। কমিশন রাজনৈতিক দলের ঐক্যমতের সিদ্ধান্ত বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানায় বাম গণতান্ত্রিক জোট। প্রতিনিধিরা বলেন, বিগত 6 মাসের শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তারা। 6 মাসের সরকারের কার্যক্রমের একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, যাতে মানুষ তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্যে তারাও আরও কথা বলতে পারে। সংস্কার এবং নির্বাচন 70 নিয়ে চলতে পারে। এখন আবার নিয়ে আসা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন। আমরা মনে করি এই কাউন্টার পোস্টের মধ্য দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে করছে।
এবং এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। জনগণের উপর নিপীড়ন চালাতে ফ্যাসিস্ট সরকার মেধাবী ডিসিদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অপরাধে জড়িত নন আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন তারা। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ বলেন, আওয়ামী লীগের দস্যুরা সংগঠিত হচ্ছে, ডিসিদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে প্রতি বছরই আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় এবং শেষ দিনে ডিসিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। নির্ধারিত অধিবেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মেধাবী ডিসিদের জনগণকে নিপীড়নের কাজে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যত দিন প্রয়োজন হবে অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান তিনি। দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বাড়তি চাপ থেকে মুক্তি পেতে ডিসিরা স্থানীয় নির্বাচন চান আগে। বলেন, গণহত্যায় জড়িত নন আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। অধিবেশন শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা সংগঠিত হচ্ছে, এ বিষয়ে ডিসিদের সজাগ থাকতে হবে। লুট হওয়া অস্ত্র গোলা উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি। প্রায় 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি। 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে। আব্দুল হাফিজ বলেন, যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর প্রস্তাব করা হয়েছে। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ গুরুত্বপূর্ণ 46 আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সাথে জাতিসংঘের প্রতিবেদন যুক্ত করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এরপরই শুরু হবে আসামিদের আনুষ্ঠানিক বিচার কাজ। এদিকে শেখ হাসিনা এবং সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামির বিরুদ্ধে আগামী 20 এপ্রিলের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টার। ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার 3য় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 আসামিকে। শুনানিতে প্রসিকিউশন জানায় 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ। এছাড়া জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা অপরাধের বিভিন্ন প্রমাণ এতে যুক্ত করা হবে। রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস, কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি। সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে। কারণ আমরা যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে এত কমপ্লেক্স একটা তদন্তের যদি কোনো ত্রুটি থাকে এবং সেই ত্রুটির ফাঁক দিয়ে আসামি বেরিয়ে যায়, তাহলে জাতির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ থাকবো। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। হত্যার নির্দেশ সহ বিভিন্ন আসামির কল রেকর্ড ও ডিজিটাল তথ্য প্রমাণাদিও তদন্ত দলের কাছে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। নির্দেশাবলী যে তাদের টেলিফোনিক অর্ডারের মাধ্যমে যে গিয়েছে, হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন
তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। তো আমরা যেটা বুঝি আপনাদেরকে যেটা বলতে পারি যে মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। শুনানি শেষে আসামিদের সাথে কথা বলার পর আইনজীবীরা জানান এদের অনেকেই নিজেদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে জানেন না। এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো কিভাবে প্রমাণ করব। শুনানিতে ট্রাইব্যুনালে বিচারকদের মাই লর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারে যে রায় পান না অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। কি হইতে পারে এটা আমি বলতে পারি না, এক কথায় আল্লাহ জজ সাহেব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের কবজি কেটে কড়াইয়ে রেখে টিকটক বানিয়ে বিকৃত উল্লাস করত রাজধানীর মোহাম্মদপুরে কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। সোমবার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এই গ্রুপের নাটের গুরু আনোয়ারকে। ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ছিনতাইয়ের জন্য অপ্রাপ্তবয়স্কদের ধারালো অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিত চক্রের সদস্যরা। মুদাসির আলী প্রতিবেদন। রাজধানীতে সম্প্রতি অপরাধের অন্যতম স্বর্গরাজ্য হয়ে উঠেছে মোহাম্মদপুর এলাকা। এক্ষেত্রে যে নাম এখন শীর্ষে তা হচ্ছে কবজি কাটা আনোয়ার গ্রুপ। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, এলাকায় আধিপত্য বিস্তারে কুপিয়ে জখম করা, মানুষের হাতের কবজি ও পা কাটা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। সোমবার অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় গ্রুপ প্রধান আনোয়ারকে। এরপর আদাবর থেকে গ্রেপ্তার করা হয় 2 সহযোগী ইমন ও ফরিদকে। মঙ্গলবার এক ব্রিফিংয়ে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানালেন আনোয়ারের পৈশাচিকতা। হাতের কবজি বিচ্ছিন্ন করে তা ভিডিও ধারণ করে টিকটকে এটা প্রচার করে এবং রান্না করার হাঁড়িতে এই কবজি সিদ্ধ করে সে এটা স্যুপ হিসাবে এটা সে পান করবে, এভাবে সে ঘোষণা দেয় এবং এই সেই কবজি কাটা আনোয়ার। অভিযুক্তের কাছ থেকে ধারালো অস্ত্র, কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 7টি অভিযোগ থাকলেও জিজ্ঞাসাবাদে আনোয়ার 3 জনের কবজি কাটার কথা স্বীকার করেছে বলে জানান খালিদুল হক। সে নিজেই স্বীকার করেছে যে আমি 3টা কবজি আমি নিজে কেটেছি, বাট আমরা জানি সে যাবৎ 7 থেকে 8টা কবজি কেটেছে। 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগে সন্ত্রাসী বাহিনী তৎপর হয়ে উঠেছে স্বীকার করে এদের অপতৎপরতার বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান তিনি। আমরা গত 15 দিনে 182 জন ছিনতাইকারী ধরেছি, তাদেরকে মামলা দিয়েছি, তারা ভিতরে আছে। এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ইনশাআল্লাহ। এবার বইমেলার মোহনায়। অমর একুশে বইমেলা মানেই সাহিত্যানুরাগী এবং বইপ্রেমীদের জমজমাট আড্ডা আয়োজন। মেলার 18তম দিন আজ কর্মব্যস্ত হওয়ায় পাঠক দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে যারা এসেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন ক্রেতা। নতুন বইয়ের ঘ্রাণ নিতে স্টলে স্টলে ঘুরেছেন তারা। বর্তমান বাস্তবতায় বইয়ের দাম এবার কিছুটা বেশি বলেও অভিযোগ বই অনুরাগীদের। SU সেলিমের প্রতিবেদন। অমর একুশে বইমেলার টানা 18তম দিন মঙ্গলবার কর্মদিবস হওয়ায় মেলার আমেজ কিছুটা হালকা ছিল। তবে অন্য ধারা, অন্য প্রকাশ, প্রথমা ঐতিহ্যের মতো জনপ্রিয় প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ছুটির দিনের মতোই ভিড় ছিল। প্রাণের মেলায় মঙ্গলবার নতুন বই এসেছে 89টি। এর মধ্যে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গবেষণা জীবনী, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, ইতিহাস, স্বাস্থ্য, রম্য, ধর্মীয় ও অনুবাদের বই রয়েছে। নতুন বইয়ের প্রতি পাঠক আকর্ষণ সবসময় অন্যরকম। তাতে কর্মদিবসও বিক্রি কিনে নিয়ে সন্তুষ্ট লেখক প্রকাশকরা। আমার পাঠক মাশাআল্লাহ অনেক বেশি সাড়া পায়, কারণ আমার এইটা 6ষ্ঠ উপন্যাস। আমার একটা পাঠক সার্কেল হয়ে গেছে, তারা প্রতিনিয়ত পড়ে। আলহামদুলিল্লাহ অনেক পাঠক আছে। এই বইটি পড়লে আমি মনে করি যে তারা উপকৃত হতে পারবে। আউট নলেজের জন্য তো বইমেলা নিয়ে আসছে। ডাইনোপিডিয়া, তারপর সাগরের রসপুরি। তবে এবার বইয়ের দাম নিয়ে কিছুটা হতাশ পাঠক। ছোট ছোট বই, কিন্তু দাম 200 টাকার নিচে নয়। দাম কিছুটা কম হলে বিক্রি আরো বাড়তো বলে মনে করেন তারা। কাগজের দাম কমাইলে বইয়ের মূল্য কমলে অনেক পাঠক পাওয়া যাবে। সবাই মিলে যদি কাজ করতে পারি, প্রকাশক থেকে শুরু করে পাঠক পাঠিকা, ছাত্রছাত্রী, কোথাও না কোথাও সিন্ডিকেটটা ভাঙতে সক্ষম হবে। কবিতা, গল্প, প্রবন্ধ, যেটাই লিখে না কেন উপন্যাস, সেগুলো মানুষের কাছে পৌঁছাতে কাগজের দাম কমে আসলে বইয়ের দামটা অবশ্যই কমে আসবে। বইমেলা বইয়ের আবহে এসে মানুষ চিন্তা করতে শেখে, ভিন্নভাবে ভাবতে শেখে। তাই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেলায় শিক্ষার্থীদের নিয়ে আসে বইয়ের স্পর্শ দিতে।
আমরা আসলে এখানে নিয়ে আসছি বইয়ের সাথে পরিচিত করানোর জন্যই। খুব ভালো লাগছে, আমি চাই আরেকবার আসবো। ভূতের বই কিনেছি, তারপরে গল্পের বই মানে নবীজির বই কিনেছি। আমার এসে অনেক ভালো লাগছে। সফলতার একটা বই দেখেছি, একটা ইসলামিক বই দেখেছি, যেটা দেখে অনেক কিছু শেখা যায়। যার যে বই পড়তে মজা লাগে ওই বইটা পড়া উচিত সবার। অনেক বই দেখেছি মোটামুটি। আমার ভালো লাগছে, আমি 2টি বই কিনেছি। বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও সাহিত্য চর্চার অন্যতম প্রধান উৎসব অমর একুশে বইমেলা চলবে আর মাত্র 10 দিন। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের 50 জন আহত হয়েছেন। পরে খুলনা মহানগরের আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার সহ আশপাশের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সম্প্রতি ওয়ালটনের বিরুদ্ধে কিছু ব্যক্তি মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন দেশের শিল্প খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটি মনে করছে এসব প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত এবং দেশীয় শিল্পের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র। কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিদেশি পণ্য আমদানির সুযোগ তৈরি করতে দেশীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে ওয়ালটন কর্তৃপক্ষ। টানা চতুর্থবারের মতো বইমেলায় হাইজিন সুরক্ষা দিয়েছে ডেটল ও হারপিক। মেলা প্রাঙ্গণে ডেটল হারপিক হাইজিন বুথ স্থাপন করা হয়েছে। আজ যেখানে বিভিন্ন গেমিংয়ের মাধ্যমে শিশুদের হাইজিন বিষয়ে সচেতন করে তোলা হয়। মেলার বাংলা একাডেমি ও সরোয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারগুলোতে হাইজিন কেন্দ্রের মাধ্যমে দর্শনার্থীদের হাইজিন বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয়। দেশের বাইরের খবর। বিপজ্জনক অবৈধ পথে আসা অভিবাসীদের নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন একাধিক ব্রিটিশ এমপি এবং অভিবাসন সংশ্লিষ্টরা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাজ্য। এই ইস্যুতে অভিবাসন নীতি কঠোর করেছে ব্রিটিশ সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সমুদ্রপথে অথবা লুকিয়ে প্রবেশকারী কোনো ব্যক্তিকে ব্রিটিশ নাগরিকত্ব দেয়া হবে না বলে জানানো হয়। এর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সংসদ সদস্য স্টেলা ক্রিসি লিখেছেন, যুক্তরাজ্য কাউকে শরণার্থীর মর্যাদা দিলে তার ব্রিটিশ নাগরিক হওয়ার পথ বন্ধ করা উচিত হবে না। শরণার্থী কাউন্সিল জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে আশ্রিত ৭১,০০০ শরণার্থী যুক্তরাজ্যের নাগরিকত্ব দাবি করতে পারবেন না। নতুন নীতির বিরোধিতা করে শরণার্থী কাউন্সিল সহ কিছু লেবার এমপিরা বলছেন, এতে শরণার্থীরা চিরকাল দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে। এছাড়া নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যানের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বিভিন্ন এনজিও। এদিকে ব্রিটেনে ডানপন্থী নাইজেল ফ্যারাজের অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে পার্টি জনমত জরিপে এগিয়ে যাওয়ায় লেবার দলের উপর অভিবাসন নিয়ে চাপ বেড়েছে। গত জুলাইয়ের সাধারণ নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে 5টি আসন জিতেছে রিফর্ম ইউকে পার্টি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। তারুণ্যের উৎসব 2025-এর প্রতিপাদ্য ছিল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন চূড়ান্ত তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর ঢাকা কমার্স কলেজের মাঠে অনুষ্ঠিত হয় এই তারুণ্যের উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু মাসুদ। এতে সভাপতিত্ব করেন কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন। পরে র্যালি, লোকজ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কান্ট্রি গেম অ্যাসোসিয়েশন এমন একটা অ্যাসোসিয়েশন যে সারা দেশে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে, তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে ধরনের ক্রীড়া সংগঠন যেরকম করে একেবারে গ্রাম পর্যন্ত আসলে কাজ করার সুযোগ আছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নদ নদীর পানি ন্যায্য হিস্সা কারো করুণার বিষয় নয় বললেন তারেক রহমান। ভারতের ওপর চাপ সৃষ্টির দাবি তিস্তাপাড়ের মানুষের।
হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রেস সচিব। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ জনগণের সিদ্ধান্তে। রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ত্রিমুখী চ্যালেঞ্জ রয়েছে বলছে সরকার। জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ। এবং শেখ হাসিনা সহ 17 জনের গণহত্যা মামলার তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। মার্চেই জমাদানের ঘোষণা চিফ প্রসিকিউটরের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।